নমস্কার, আমি বিশ্বরূপ। আজ নিউ হেলথ বাংলায় আপনাদের সাথে আবার এলাম আড্ডা মারতে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই করোনা প্যান্ডামিকের সময়ে আমাদের মানসিকভাবে ভালো থাকাটা খুব দরকার, কিন্তু ভালো থাকা দরকার বলা আর থাকার মধ্যে অনেক পার্থক্য থেকে যায়। কিন্তু আমাদের ভালো থাকতে হবে। অনেক কিছু ইনফরমেশান, যে ইনফরমেশানগুলো সাধারণত আমাদেরকে এফেক্ট করে, আমাদেরকে উতলা করে তোলে, সেই ইনফরমেশানগুলো কতটা সত্যি কতটা মিথ্যা সেগুলোর বিচার না করি যখন এয়ারে ভাসে, তখন তার মধ্যে থেকেই সেই ইনফরমেশানগুলো আমাদেরকে অনেকটা ভয় পাইয়ে দেয়। রাইট? তো গতকাল ঠিক আগের দিন আমি এরকমই একটা তথ্য শেয়ার করেছিলাম যে ইংল্যান্ডের একটা স্ট্রেন কোভিড-19 এই ভাইরাসের, যেটা মিউটেটেড হয়ে গেছে, ক্লাস্টার অফ মিউটেশনস দেখা গেছে এবং সেটা সংক্রমণ বেশি মাত্রায় ছড়াতে পারে। এইটা কিন্তু সত্যি যে সংক্রমণ বেশি মাত্রায় ছড়াতে পারে এবং খুব কুইকলি কয়েক মাসের মধ্যে এই স্ট্রেনটা একটা বড় মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, এটা সত্যি। কিন্তু যদি আপনি আজকে দেখেন যে বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন রকম বড় বড় ব্যক্তিত্ব যারা যে কথাটা প্রচার করছে, একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হচ্ছে। এবং সেই কারণেই কিন্তু আমি জাস্ট ক্যাজুয়াল আলোচনা করতে এলাম। গতকাল অনেকটা সায়েন্টিফিক আগের দিন আমি কিছুটা সায়েন্টিফিক তথ্য দিয়ে বিচার করেছিলাম। আমি এই রেসপেক্টে বলছি যে এটা শুধু সংক্রমণ ছড়ানোর মাত্রাটা বাড়বে এটাই কিন্তু প্রমাণিত হয়েছে এই স্ট্রেনটা থেকে। এটা কখনো বলেনি কেউ, বা এখনও এটা রিপোর্টেড নয়, বা কোনো রিসার্চ রিপোর্ট প্রকাশিত হয়নি, বা কোনো ফাইন্ডিং আসেনি যেটা মর্টালিটি রেট বাড়াতে পারে। রাইট? তো ঘটনা হচ্ছে যে মর্টালিটি ডিপেন্ড করে টোটাল ইনফেকশনের ওপর, সংখ্যার ওপর, আর কত মানুষ মারা যাচ্ছে তার ওপর। সবসময় ইনফেকশন যদি খুব মাত্রায় বাড়ে তখন মর্টালিটিটা কিছুটা বাড়ে। কেন বাড়ে না, যদি যত মানুষ সংক্রমণিত হবে সেখান থেকে 1%, 0.1%ও যদি মৃত্যুর সংখ্যা থাকে আর কি, সেটা বাড়তে থাকে, সেইটা হচ্ছে ব্যাপার। তো সেখানে খুব সিম্পল ওয়েতে যদি আমি বলি যে এই স্ট্রেন নিয়ে যে জিনিসটা চলছে, প্রচারটা চলছে, সেটা একটাই স্ট্রেনের ক্ষমতা আছে, সেটা হচ্ছে এটা ইনফেকশন রেটটাকে বাড়াবে, মানে আরও অনেক দ্রুততার সাথে ইনফেকশনটা ছড়াবে। কিন্তু এটা থেকে যে বহু মানুষের মৃত্যু হবে এরকম কিন্তু নয়। তাই কখনো প্যানিকগ্রস্ত হবেন না। যে জিনিসটা আপনারা মনে রাখবেন, আমাদের করোনা ভাইরাসের সংক্রমণ কিভাবে হয় সবাই জানি। 1 বছর ধরে করোনা প্যান্ডামিক চলছে, বহু তথ্য আপনারা শুনেছেন, দেখেছেন, পড়েছেন, কিন্তু এই বেসিক তথ্যটা তো সবাই আমরা জানি এখন, যে আমরা ড্রপলেটের আকারে হাসি কাশির মাধ্যমে ছড়িয়ে পড়ে কাছের এক মানুষ থেকে আর একটা মানুষ। সেই জন্যই আমরা কি করি, মাস্ক পরি, প্রিভেন্টিভ মেজার নিই, ডিস্টেন্স মেনটেন করি। এছাড়া কি আমাদের কোনো প্রিভেন্টিভ মেজার আছে? আপনারাই বলুন। প্রিভেন্টিভ মেজার নেই। এখনও তো ভ্যাকসিন আমাদের হাতের মুঠোয় নেই, সবাই একদিনে পেয়ে যাবো এরকম কোনো গ্যারেন্টিও নেই। ব্রিটেন লকডাউন করতে বাধ্য হয়েছে কারণ ওরা দেখেছে যে ওখানে, সুখমিত্র কোশ্চেনের উত্তর ধরে বলি, ওরা লকডাউন করতে বাধ্য হয়েছে কারণ ওখানে একটা ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে এই স্ট্রেনটা দেখা গেছে। সেখানে গবেষণা হয়, সেখানে প্রচুর মানুষের স্যাম্পেল কালেকশন করে জিনোমিক সিকোয়েন্স করা হয়। তারা দেখেছে যে এটা কত দ্রুত গতিটার সঙ্গে বাড়ছে, সেই কারণে আবার লকডাউন। সো লকডাউন একটা মেথড, যেমন এই যে বললাম যে আমাদের মাস্ক পরা, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা, এগুলো একটা মেথড, প্রোটেক্টিভ মেজার নেওয়ার জন্যে। কমিউনিটির ক্ষেত্রে, বহু মানুষের ক্ষেত্রে লকডাউন একটা মেথড, ইটস নাথিং এলস। তার মধ্যে মানুষকে সীমাবদ্ধ করে রাখা যাতে এই ভাইরাসের সংক্রমণটা দ্রুততার সাথে ছড়াতে না পারে, একটা বাঁধন দেওয়া। ফ্লাইট আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ভারত ইংল্যান্ডের ফ্লাইটেও রেস্ট্রিকশন হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কেন না, ওখান থেকে মানুষ একটা দুটো করে সংক্রমিত হয়ে আসতে পারে, এর আগে আসেনি তার তো কোনো গ্যারেন্টি নেই, এসে থাকতে পারে। তো ঘটনা হচ্ছে যে সেটা আবার কোনো ক্রাইম নয় যে কেউ বিদেশ থেকে এসেছে বলে
সে ছড়াচ্ছে এরকমও নয়। মানে আজকে গ্লোবালে আমাদের চিন্তা ভাবনাটা কিন্তু একটু ডিফারেন্ট করতে হবে। ইউ ডোন্ট নো, রাইট? কেউ ইচ্ছাকৃত কর্মসূত্রে কেউ আছে, কেউ ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে আছে, কেউ বিজনেস ট্যুরে গেছে, কেউ ডাক্তার দেখাতে গেছে। কথার কথা, বিভিন্নভাবে বিদেশের সাথে আদান প্রদান, এটা আমাদের গ্লোবাল, আজকে গ্লোবাল নেটওয়ার্ক, সেটা চলে, সেটা চলতেই থাকবে, এটা বন্ধ করা যায় না। সাময়িকভাবে এখন বন্ধ আছে এই করোনার রেসপেক্টে। আমি তো আগে জীবনে কোনোদিন বন্ধ শুনিনি, শুধু এই করোনার রেসপেক্টই বন্ধ হয়েছে। কেননা ওখানে যদি ওই স্ট্রেনটার সংক্রমণটা বহু মানুষ সংক্রমিত হয়, সেটা যদি আমাদের দেশে এসে আবার ছড়ায়, এইভাবেই তো মানুষ থেকেই তো মানুষ 1টা থেকে 5টা, 5টা থেকে 25টা, এইভাবেই তো সংক্রমিত ছড়ায়। তো যাই হোক, এটাও একটা প্রোটেক্টিভ মেজার, যাতে করে এই স্ট্রেনটা না ছড়ায়। ঘটনা হচ্ছে যে এরকম করোনার বহু স্ট্রেন কিন্তু আমাদের আসছে যাচ্ছে, কোনোটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। প্রথম দিকে যে স্ট্রেনটা উহানে ছিল, সেটা আজকে বিলুপ্ত হয়ে গেছে, নতুন নতুন স্ট্রেনের জন্ম নিয়েছে মিউটেশন করে করে। কিন্তু এর যে প্যাথোলজিক্যাল, এর যে এফেক্ট আমাদের হিউম্যান শরীরে, সেগুলো কিন্তু একই টাইপের রয়ে গেছে। সিভিয়ারলি সিমটমের ক্ষেত্রে সেই রেসপিরেটরি প্রবলেম, সমস্যা, কম্প্রোমাইজ। তো যাই হোক, একটা রিপোর্টের কথা বলি, যে যেহেতু উহানের কথাটা বললাম এই রেসপেক্টে, ইটালিতে একটা রেট্রোস্পেক্টিভ স্টাডি হয়েছে রিসেন্টলি, এবং সেখানে দেখেছে যে নভেম্বর মাসে কোনো একটা পেশেন্টের স্যাম্পেল, তার মধ্যে কোভিড-19 পজিটিভ হয়েছিল। কিন্তু সেখানে দেখা গেছে যে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম কোভিড-19 পেশেন্ট আইডেন্টিফাইড হয়েছিল। কিন্তু এখন রেট্রোস্পেক্টিভ ডেটা, মানে পুরনো যাদের স্যাম্পেল কালেকশন করা ছিল, সেখানে গিয়ে দেখা গেছে যাদের ওই ধরনের সিমটম আগে এসে রক্ত পরীক্ষা করেছিল বা প্যাথোলজিক্যাল কোনো টেস্ট করেছিল, নভেম্বর মাসের স্যাম্পেলেও কিন্তু কোভিড-19 পাওয়া গেছে। তার মানে এই যে নভেম্বরে চীনে উত্থান হয়েছে, চীনই সেটা ছিল, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে এসছে, এরকম নাও হতে পারে। বিশ্ব বাণিজ্যর কথা একটু আগে বললাম, নভেম্বর মাস থেকেই ভারতেও থাকতে পারে। তো আজকে যে র্যাপিড এত সংখ্যায় বেড়েছে, এটার পেছনে আপনারা যদি আমাকে, মানে যারা প্রতিদিন ফলো করেন, বহুদিন আগে এই হাইপোথিসিসটা আমি বলেছিলাম, যেটা নভেম্বর মাস থেকে হয়ে এত তাড়াতাড়ি চীনে, তারপর জানুয়ারি ফেব্রুয়ারি থেকে হয়ে এত তাড়াতাড়ি এত মিলিয়ন মানুষকে ইনফেক্ট করতে পারে না। এটা অরিজিন আরও আগে হয়ে থাকতে পারে। হাইপোথিসিস ছিল। একটা হাইপোথিসিস মানে একটা সায়েন্টিস্ট বিচার বিবেচনা করে একটা হাইপোথিসিস করবে, সেই হাইপোথিসিসটা টেস্ট হবে, রিসার্চ হবে, মানে পুরনো পেশেন্টের স্যাম্পেল থেকে কালেকশন করে টেস্ট করে দেখা যাবে যে হাইপোথিসিসটা মিলছে কিনা, হ্যাঁ তার স্যাম্পেল ছিল কিনা কোভিড-19। এখন আমরা যেমন টেস্ট করছি আজকের যাদের কোভিড-19 আছে, তাহলে ধরুন 5 মাস, মানে নভেম্বর বা তার আগে কোনো পেশেন্ট তার স্যাম্পেল কিছু একটা টেস্ট করেছিল, ব্লাড স্যাম্পেল বা কিছু সব কিছু টেস্ট করেছিল অন্য কোনো ডিজিজ ইন্ডিকেশনের ক্ষেত্রে বা সিমিলারলি রেসপিরেটরি কম্প্রোমাইজের ক্ষেত্রে, তখন তো ওই করোনার নামটা জানা ছিল না, নোবেল করোনা কোভিড-19 নামটা জানা ছিল না, কিন্তু ওই ধরনের সিমটম ওয়াইজ পেশেন্টকে ট্রিটমেন্ট করা হয়েছিল, তখন ওই টেস্টটা হয়নি। তাহলে সেইভাবে স্টাডি করে আমরা অনেকটা অরিজিন, যে অরিজিনটা অনেকটা পেছ হতে পারে, মানে এই যে সময়টা আমরা নভেম্বর থেকে ধরছি, হয়তো আরও আগে আসতে পারে। তো সেইগুলোর জন্য অনেক গবেষণার প্রয়োজন হয়, এবং সেই জন্যে যারা আমাদের পলিসি মেকার হয় তাদেরকে অনেক ভিশনারি হওয়ার জন্য আমি বলতে চাই যে উই হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্টলি। যে আজকে আমরা কোভিড-19 সংক্রমণ বাড়ছেন, প্রতিদিন মিনিস্টাররা এসে বক্তৃতা দিচ্ছে টিভি চ্যানেলে, রাইট? তো হোয়াট ইজ দ্য, মানে প্রসিডিওর টু স্টপ ইট, সেইগুলো কি মেনটেন করা হচ্ছে? তারা কি সেই দিকটাও এনশিওর করবে না? প্রথম দিকে যখন 200-300 ছিল, 1 মাস 1.5 মাস ধরে লকডাউন হয়ে গেল, তারপর দেখুন এখন কোটি পৌঁছে গেল, 1 কোটি টোটাল সংক্রমণ রিপোর্টেড, নন রিপোর্টেড আরও বেশি হতে পারে, হওয়াটাই স্বাভাবিক, তাই না? তো এখন কিন্তু দেখুন মানুষের মধ্যেও সচেতনতার অভাব, গভর্নমেন্টের পলিসির মধ্যেও সেই রেস্ট্রিকশনের অভাব, তার ফলে এই সংক্রমণটা বাড়ছে। তো সে সংক্রমণের ফলে কি হচ্ছে, সাধারণ মানুষের সমস্ত দিকটা, যে জিনিসটা, যেটা প্যান্ডামিকটা আমরা আরও আগে আটকাতে পারতাম, যেটা 1 বছর প্রলং হচ্ছে, সেটা যদি 8 মাসে শেষ হয়ে যেত,
তাহলে আমাদের সাধারণ মানুষের অনেক সুবিধা হতো। বা যেটা 2 বছর প্রলং হচ্ছে সেটা যদি আজকে শেষ হয়ে যেত, তাহলে আমাদের অনেক সুবিধা হতো, লাইফের কর্মক্ষেত্রে সুবিধা হতো, যাদের জব লস হয়েছে তাদের সুবিধা হতো, আবার নতুন করে ইকোনমি গড়ে উঠতে পারতো। তাহলে সবটাই কিন্তু পিছিয়ে যাচ্ছে, এবং এই পিছিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা মানুষরাই দায়ী। বিজ্ঞানের টাইম লাগে। আজকে ভ্যাকসিন এলো অনেক জায়গায়, আমাদের ইউএসএ চলে এসছে, 2টো ভ্যাকসিন এমার্জেন্সি অ্যাপ্রুভাল পেয়েছে। ভারতেও ভ্যাকসিন ট্রায়াল চলছে, এমার্জেন্সি অ্যাপ্লিকেশন করেছে অ্যাপ্রুভালের জন্য, হয়তো জানুয়ারির দিকে অ্যাপ্রুভাল পেতেও পারে। পাবে, কারা পাবে সেগুলো যখন পাবে তখন এগুলো তো আমি বলতে পারি না, আমি জানলেও বলতে পারি না, রাইট? রেগুলেটরি সংস্থা যখন বলবে যে ইয়েস দে গট অ্যাপ্রুভাল, এক্স গট অ্যাপ্রুভাল, তখন আমরা বলবো অমুক গট অ্যাপ্রুভাল। তো পাওয়ার পথে যারা অ্যাপ্লিকেশন করেছে সবাই পাবে, কারণ এছাড়া কোনো উপায় নেই। প্রত্যেকটা ভ্যাকসিন ক্যান্ডিডেটই কম বেশি এফিকেসি ফেজ 1 ফেজ 2তে দেখিয়েছে, সেই রিপোর্ট আমরা আগে জানিয়েছি। এখন ফেজ 3 ট্রায়াল চলছে, সেখান থেকে তারা অ্যাপ্লিকেশন করেছে। সো ভ্যাকসিন আসছে, সেটা ডিস্ট্রিবিউশনও টাইম লাগবে, কিন্তু এই সময়টা যখন সংক্রমণটা বাড়ছে তখন আমাদের আরও কিছু প্রিভেন্টিভ মেজার নেওয়া উচিত ছিল। আমরা যারা সচেতন তারা নিয়ে থাকি, যারা সচেতন নয়, যারা এটাকে কেয়ার করে না, তারা এটাকে ছড়িয়ে থাকে। অনেকে জেনে ছড়িয়ে থাকে, অনেকে না জেনে ছড়িয়ে থাকে। সব ধরনের মানুষ কিন্তু আমাদের সমাজের মধ্যে রয়েছে এবং থাকবেও, আপনি চেঞ্জ করতে পারবেন না। কিছু মানুষকে চেঞ্জ করতে পারবেন, কিন্তু তার এফেক্টটা হয়তো সিগনিফিক্যান্টলি আসবে না। যখন সমাজের বৃহত্তর মানুষের এডুকেশন লেভেল বিভিন্ন, তাদের ইকোনমিক লেভেল বিভিন্ন, তখন আপনি এক্সপেক্ট করতেও পারেন না, কিন্তু আপনার প্রচেষ্টাটা করে যেতে হবে। একটা ভালো কাজ যদি আপনি নিজে করেন, সেটার প্রচেষ্টাটা করে যেতে হবে, ফলের আশা না করে। তাই আপনারা যারা দায়িত্বশীল, আপনারা এই ক্যাম্পেইনটা করুন, এই ধরনের ক্যাম্পেইন করুন যে টেক প্রিভেন্টিভ মেজার। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আমি একবারও কিন্তু আজ পর্যন্ত কোনোদিন আপনাদেরকে ভয় পায় কোনো কথা বলিনি। আমি যে সমস্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে, সরকারি খাতায় লিপিবদ্ধ হয়েছে, এই যে বললাম ভারতের 1.5 লক্ষ মানুষের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে, সেগুলো সরকারি খাতায় লিপিবদ্ধ হয়েছে, তবে আমি সেটা বললাম। আমি কিন্তু একবারও বলছি না এটা 5 লক্ষতে গিয়ে দাঁড়াবে। সেইটা হলো ভয়ের ব্যাপার, সেগুলো হচ্ছে ভয়ের ব্যাপার সৃষ্টি হয়। কিন্তু ভয় আমরা করতে চাইও না, তাই ভয় পাবেন না। মিনিমাম যে প্রিভেন্টিভ মেজার, সেই প্রিভেন্টিভ মেজারটা যদি নিয়ে থাকতে পারেন, যদি ডিফেন্স করতে পারেন, এবং যদি ইন্টেলিজেন্ট হন। যদি কেউ সংক্রমণিত, আমরা তো সংক্রমণিত হয়ে পড়তে পারি, প্রিভেন্টিভ মেজার নিচ্ছি, সংক্রমণিত হতে পারি, কারণ এটা ভাইরাস, চোখে দেখা যায় না, এবং কিভাবে আসছে, কিভাবে ইনফেকশন ছড়াচ্ছে সেটা আমরা বুঝতে পারবো না। কখন আমরা মাস্ক খুলেছিলাম, কখন ভাইরাস ঢুকেছে, কখন আমি কোন সারফেসে টাচ করেছিলাম, কখন সেই হাতটা নাকে দিয়েছিলাম, মুখে দিয়েছিলাম, ঘটতেই পারে, কিন্তু ইনফেক্টেড হতেও পারি। র্যাপিড টেস্টিং মানে ইনস্ট্যান্ট টেস্টিং করা, ডাক্তারের সাথে কনসাল্ট করা, এবং যদি কোনো ধরনের মডারেট সিমটম আসে সঙ্গে সঙ্গে হসপিটালে চলে যাওয়া, দ্যাট ইজ দ্য মানে সার্ভাইভাল রেমেডি। আমি এটুকুনি আপনাদের বলতে পারি যে আমি লেট করবো না, আমার মডারেট হয়েছে, আমি হসপিটালে যাব না, একদম করবেন না। যাদের সিমটম কিচ্ছু নেই, বোঝা যাচ্ছে না, হোম কোয়ারেন্টাইনে আছেন, এভরিথিং ইজ গুড, একটু মডারেট সিমটম এসছে, সিভিয়ার নয়, মডারেট থেকেই কিন্তু সিভিয়ারের দিকে যায়, সেই জন্য মডারেট হওয়া মানে সঙ্গে সঙ্গে আমি হসপিটালের দিকে ছুটবো। যে সমস্ত কোভিড হসপিটাল আছে সেখানে ছুটবো, সরকারি জায়গায় ছুটবো, বেসরকারি জায়গায় ছুটবো, যার যেরকম ক্যাপাসিটি, রাইট? এইগুলো হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্স, হাউ টু ট্যাকল দিস প্যান্ডামিক, মানে বাই ইয়োর সেলফ, এবং অফকোর্স ইউ উইল কেয়ার ইউর ফ্যামিলি অ্যান্ড ইউ উইল কেয়ার ইউর ফ্রেন্ডস। তাদেরকে গাইডেন্স দেবেন, আপনি গাইডেন্সের জায়গায় থাকলে গাইডেন্স দেবেন, রাইট? তো সেই জন্য আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সের নলেজ শেয়ারিংয়ের খুব দরকার, আর সেই জন্যে আমাদেরকে সঠিক ইনফরমেশান গ্যাদার করাটাও খুব দরকার। আচ্ছা, পলাশবাবু একটা বড় মেসেজ লিখেছেন, আমি একটুখানি পড়ছি দিয়ে বলছি। ব্রিটেনে আবার নতুন চরিত্রে করোনা ভাইরাস আবির্ভাব হয়েছে, খুব ভয় লাগছে। আমাদের দেশে যদি আবার নতুন অবতার আসে তাহলে সামাল দেওয়া খুবই মুশকিল, আমরা বাঁচবো তো? দেখুন, বাঁচবো আমরা সবাই, এই জিনিসটা একদম ভাববেন না পলাশবাবু। ব্রিটেনে একটা স্ট্রেন এসছে,
তার আগেও কিন্তু অন্যান্য স্ট্রেন কিন্তু সেই নামগুলো কিন্তু আপনারা শুনেছেন। আমি আমার ভিডিও যদি ফলো করে থাকেন তাহলে দেখবেন যে বলেছিলাম যে এখন এই স্ট্রেন থেকে এই স্ট্রেনে ট্রান্সফার হয়েছে, জি থেকে এস, বহু স্ট্রেনের নাম কিন্তু আগে আমরা করেছি। সেগুলো কিছু কিছু স্ট্রেন অবলুপ্ত হয়ে গেছে, কিছু কিছু স্ট্রেন প্রিডমিনেট হয়ে গেছে। আজকে যে স্ট্রেনটা ব্রিটেনে র্যাপিড মাত্রায় ছড়াচ্ছে, শুধু ব্রিটেন না অন্যান্য জায়গাতেও ছড়াচ্ছে, রিপোর্টেড হয়েছে, ইউরোপিয়ান আদার কান্ট্রিতেও রিপোর্টেড হওয়া শুরু হয়েছে। কারণ এখন তো আবার রিসার্চ শুরু হয়েছে ওই স্ট্রেনটা আছে কিনা, জিনোম সিকোয়েন্স স্টার্ট হয়েছে। ওটা তো আর্টিফিশিয়াল করে জানা যাবে না, ওটাকে জিনোম সিকোয়েন্স করতে হবে, রাইট? যে সিকোয়েন্সের অ্যানালজি মেনটেন করে সেগুলোকে করতে হবে, রাইট? তো যাই হোক, এখন আবার স্টার্ট হয়েছে। এবার দুদিন পর দেখবেন ভারতেও জিনোম সিকোয়েন্স হচ্ছে, তখনও রিপোর্টটা পাবেন। রিসার্চই হলো না তাহলে তো রিপোর্ট পাবেন না যে আমাদের ভারতে আছে কি নেই। জিনোম সিকোয়েন্স হতে হবে, তো তার জন্য তো একটা গবেষণা লাগে, তার জন্য তো একটা স্টাডি লাগে। তাহলে সেগুলো যখন আগামী দিনে হবে তখন সেই রিপোর্টগুলো প্রকাশিত হবে, তখন আপনারা জানতে পারবেন। তা সেটা তো হতে হবে। তাই কোনো একটা স্ট্রেন যে সংক্রমণ ছড়াচ্ছে বলি সেটা আমাদেরকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাবে এরকম কিন্তু নয়। আর এই ভ্যাকসিন কিন্তু কাজ করবে। অনেকে বলছে যে এই ভ্যাকসিন হয়তো কাজ করবে না, ভ্যাকসিন কাজ করবে না, ভুল বার্তা ছড়াচ্ছে। ভ্যাকসিনের যে টার্গেট, একটা প্রোটিনের একটা মিউটেশন হয়েছে, সেটার জন্য একটা ভ্যাকসিনের টোটাল এফিকেসি নষ্ট হয়ে যায় না। তো যাই হোক, একটা অ্যান্টিবডি বাইন্ডিং সাইট, বিশাল বড় সাইট, সেই বাইন্ডিং সাইডে তার বাইন্ডিং করার অনেকটা জায়গা থাকে। নিউট্রালাইজিং যখন করে কোনো, যখন অ্যান্টিজেন, যখন এই যে ভাইরাস সেটাকে নিউট্রালাইজিং করে যখন অ্যান্টিবডি দিয়ে, তখন যে বাইন্ডিং করে তখন তো একটা লক অ্যান্ড কি স্ট্রাকচারে, যে কোনো বাইন্ডিং হয় লক অ্যান্ড কি স্ট্রাকচারে বাইন্ডিং হয়, ঠিক আছে? সো তখন ওই একটুখানি কোথায় মিউটেশন হয়েছে বা ক্লাস্টার অফ মিউটেশন হয়েছে, সেই মিউটেশনটা খুব একটা ধর্তব্যের মধ্যে আসে না, বাইন্ডিং হয়। তো যাই হোক, আমরা চোখ রাখবো সেদিকে আগামী দিনের রিপোর্টের ওপরে। তবে এটুকুনি আমি বলতে পারি যে আপনারা যেহেতু নিউক্লিয়ার হেলথ ফলো করেন, এবং আমি এই পয়েন্টটা ধরেছি, আমি ওই জন্য আবার এলাম যে এই বার্তা দিতি, যেখানে কিন্তু ভয় পাবেন না। বহু বার্তা ছড়াচ্ছে যে মৃত্যু বাড়াবে, বাড়াবে, তা বাড়াবে, একদম কান দেবেন না। আপনি নিজস্ব ক্ষেত্রে যেটুকুনি বললাম প্রিভেন্টিভ মেজার, আর ইনকেস যদি করোনা ইনফেক্টেড কেউ হন, সঙ্গে সঙ্গে ডাক্তারের কনসাল্ট করুন, টেস্ট করুন, করান, যেভাবে প্রসিডিওর আছে সেগুলোকে জেনে রাখুন, কি করতে হয়, কোথায় যেতে হয়, না করতে হয়। যদি মডারেটলি সিমটম আসে ইমিডিয়েটলি হসপিটালের দিকে যাবেন। অনেক সময় অক্সিজেন সাপোর্ট বা অন্যান্য সাপোর্ট যেগুলো হসপিটাল থেকে দেওয়া সম্ভব, সেগুলো বাড়ি থেকে সকলের কাছে পৌঁছায় সম্ভব নয়। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এগুলো লাইফ সেভিং হয়। এটুকুনি রিপোর্টেড, যেগুলো যারা আর্লি হসপিটালে যায় তাদের 100 মানে বলতে চাইছি যে ক্লোজ টু 100% মানুষ তারা সুস্থ হয়ে বেশি ফেরে। যারা একদম লেট ফেজে যায় তাদের ক্ষেত্রেই কিন্তু একটা সিভারিটির বা একটা মর্টালিটি মানে মৃত্যুর সংখ্যাটা বাড়ে। একদম লেট ফেজে যারা যায় তখন অনেক কিছু করার থাকে না। তো যাই হোক, এইটা হচ্ছে একটা বেসিক প্রোটোকল। এবার ভ্যারি করে মানুষ টু মানুষ ইনফেক্টেড হয়, এবং সেখান থেকেও একটা পার্সেন্টেজের মানুষ মৃত্যু হয়, এবং সেই মর্টালিটি রেট এখন 1 থেকে 1.5% মধ্যে রয়েছে, রাইট? এবং বয়স্কদের ক্ষেত্রে সেই রিস্ক ফ্যাক্টরটা বেশি, ইয়াংদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরটা কম। এই হচ্ছে টোটাল সিনারিও কোভিড-19-এর। সেই কোভিড-19টা আমরা তো এতদিন ধরে শুনছি, এবার আপনাদের কিন্তু নিজস্ব ক্ষেত্রে ডিসিশন নেওয়ার সময় এসছে, ভালো থাকার সময় এসছে, কিভাবে ভালো রাখবেন, সুস্থ রাখবেন নিজেকে। যাই হোক, অনেক তথ্য দিলাম। হিয়ার তনু, আপনার সুনিশ্চিত বিজ্ঞান ভিত্তিক তথ্য সমৃদ্ধ আলোচনা আমাদের অনেক সচেতনতা তৈরি সাহায্য করে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এটুকুনি বলতে চাই, যদি আপনাদের ভালো লাগে আমাদের এই নিউক্লিয়ার হেলথ ফ্যামিলি, আমি এইভাবেই বলতে চাই যে আমি এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো করি সাধারণ মানুষের মানে বাংলায় মানুষের কথা ভেবেই, আমার একটা রিটার্ন টু সোসাইটি একটা মানসিকতা রয়েছে, এবং সেই জন্যই আমি একটা ওয়েবসাইট প্রথমে তৈরি করেছিলাম যে বাংলাতে বিজ্ঞান তৈরি, মানে বিজ্ঞান, স্বাস্থ্যবিজ্ঞানটা লিখবো, মানুষের কাছে পৌঁছাবো। তো এই কোভিড-19 আসার ফলে আমি আস্তে আস্তে লাইফে আসতে শুরু করলাম, অ্যান্ড রাইট নাও সত্যি কথা বলছি যে আপনাদের এই কাছে আপনাদের এই ফিডব্যাক পেয়ে আমার খুব ভালো লাগে, এবং এটা আমাকে মোটিভেট করে। এবং এর জন্যই আমি বারবার যখন দেখি যে একটা কোনো একটা ভুল তথ্য বাজারে প্রচুরভাবে ছড়াচ্ছে, তখন আপনাদের কাছে সঠিক তথ্যটা নিয়ে আসার চেষ্টা করি, এবং আপনাদের কাছে মনোবল বাড়ানোর চেষ্টা করি। আমার এই ক্যাম্পেইন সম্পূর্ণ আমি নিজে থেকে করি আপনাদের কথা ভেবে। অনেক মানুষ আছে, অনেক যারা
মানে কি বলবো, আমি যেভাবে বলছি হয়তো এইভাবে বুঝলেই বেশি বুঝবেন। কারণ আমি যদি আপনাদের কাছে এখন বলি ভাইরাসের এই স্ট্রাকচার, এটার সাথে মানে প্রেজেন্টেশন দিয়ে বলি, সেগুলো কিন্তু আপনাদের কাছে খুব একটা মানে কি বলবো, মানে দৈনন্দিন জীবনের কাজে লাগবে না। যে ভাইরাসের স্ট্রাকচারটা আপনার জানাটা এই মুহূর্তে খুব একটা দরকারি নয়, কিন্তু এই ভাইরাসটা কী করে কাজ করে, এই ভাইরাসটা থেকে কী করে দূরে থাকবো, এই ভাইরাসটার কি বৈচিত্র্য, এইগুলো যদি আপনারা জানেন তাহলে দেখবেন যে আপনাদের মধ্যেই সচেতনতা গড়ে উঠবে। তো আমি সেইভাবেই কিন্তু আপনাদের কাছে আসার চেষ্টা করি। আচ্ছা, উষা বিশ্বাস, থ্যাংক ইউ ফর জয়নিং। রীতা পাল, থ্যাংক ইউ। সুখী মিত্র, থ্যাংক ইউ। আমার এই কয়েকজন আছেন আপনারা, দেখি যে আপনারা আমি এলি জয়েন করেন, এটা আমার কাছে বিশাল পাওয়া। আপনাদের সাথে একটা সম্পর্কও তৈরি হয়ে গেছে, যে আমি তো এই হঠাৎ করে এলাম, রাইট, আমি হঠাৎ করে এলাম, আপনারা এসছেন। তো গল্পও করি অনেক সময়, যেমন রাইট নাও এখন গল্প করছি। তো এইভাবেই আমরা একটা বলতে পারেন যে নতুন ধরনের একটা পেজ বানিয়েছি, নতুন ধরনের গ্রুপ, নতুন মানে বেসিক্যালি যে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন, রাইট। তাই আপনারা কিন্তু এই অ্যাওয়ারনেস ক্যাম্পেন শেয়ার করতে ভুলবেন না, প্লিজ শেয়ার করবেন। এবং বন্ধু বান্ধবদেরকে আমাদের এই পেজ শেয়ার করবেন, যাতে তারা ফলো করতে পারে। তো আমরা কালেকটিভলি একটা জায়গায় পৌঁছাবো। এই পেজটাকে আমি সবসময় রাখবো, ওয়েবসাইটটাকে আলাদা করে একটা তৈরি করবো আগামী 2-1 বছরের মধ্যে, যাতে করে ওয়েবসাইটটাও একটা অ্যাপের আকারে আসে। বহু মানে এই যে লাইভটা করছি, যদি আমি অ্যাপে করতে পারতাম আরও ভালো হতো। কারণ ফেসবুক প্রচুর রেস্ট্রিকশান শুরু করে দেয়, আমাদের শেয়ার করতে দেয় না অনেক জায়গায়, অনেক কিছু করে, আমি আগে একদিন বলেছিলাম। তো সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়। তো কিন্তু ওই বললাম যে একটা অ্যাপ তৈরি করা বা এগুলোকে করা, সেগুলো অনেক কস্ট সাপেক্ষ। তো সেগুলো ভবিষ্যতে হয়তো যখন যদি সত্যি বহু মানুষ ফলো করে, যদি বহু মানুষের কাজে আমি আসতে পারি, তাহলে হয়তো আমি সেইভাবে ভাববো। জাস্ট অ্যাজ এ নন প্রফিট, মানে বলতে চাইছি এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমি কন্টিনিউ করব, এবং এর জন্য তো আমি নিজে পরিশ্রম করব। আমাকে তাই সম্পূর্ণ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে তার মধ্যে অথেন্টিসিটি থাকবে। আমি অনেক পড়াশোনা করতে হয়, পড়াশোনা করে তবেই সঠিক ইনফরমেশান আপনাদের সামনে আনাতে হয়। তারপর সেখানে কিছু লজিক অ্যাড করতে হয়, বিকজ সেই লজিক্যাল ব্যাপারটা, অনেকগুলো পড়াশোনার পরে লজিক সেন্সটা নিয়ে এসে এগুলোকে আনতে হয়। তো আমাকে পড়াশোনা কিছু করতে হয়, তো আমার ভালো লাগে, এটুকুনি আমি বলতে পারি যে আই রিয়েলি ফিল ভেরি গুড আপনাদের কাছে এসে। রুমা দাস, থ্যাংক ইউ ফর জয়নিং। আপনারা কোশ্চেন করবেন, অনেক সময় কি হয় আমি দেখবেন অনেক সময় রিপ্লাই দিই, বা অনেক সময় আমি যখন পরে লাইভে আসি কোনো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকলে সেটাকে বলি। যেমন একটা অনেকে এখন রিসেন্টলি কয়েকদিন আগে কোশ্চেন করছেন, ভ্যাকসিন কবে পাবো ভারতে। অলরেডি দেখুন, আপনারা যদি আজকে এটা ফলো করেন তাহলে আমি অলরেডি বলেছি যে ভারতেও তিনটে ভ্যাকসিন ক্যান্ডিডেট এমার্জেন্সি অ্যাপ্রুভাল করেছে। তারাও হয়তো জানুয়ারি মাসেই এত কিছু শুনবো, হয়তো অ্যাপ্রুভাল পাবে। তো ঘটনা হচ্ছে যে তখন তারপর ডিস্ট্রিবিউশন শুরু হবে, সেই ডিস্ট্রিবিউশনটা কারা প্রথমে পাবে, পলিসি মেকাররা ঠিক করবে, হেলথ কেয়ার ওয়ার্কাররা তো পাবে। তারপর বিভিন্ন রকম এল্ডারলি পিপুল, ক্রনিক ডিজিজ নিয়ে আছে যারা, তারা পাবে। তো এইভাবেই আমরা এগোবো। সো উই নিড পেশেন্স বেসিক্যালি। তো উই নিড পেশেন্স, আমরা সেই পেশেন্সটা রাখবো। আর এইভাবে নিউক্লিয়ার হেলথের পাশে থাকুন। আমরা আগামী দিনে একটা নতুন প্রকল্প নিয়ে আসছি। হ্যালো, শিবম। আমার নাম শিবম। 12:30. আচ্ছা চলো, তুমি ওখানে খাও। 12:30 Excuse- class, and I need to do my class, and I need to do Imagine Learning. My dad, Mrs. Aspote said, I will check the minutes, how many Imagine Learning minutes you're doing. এক্সকিউজ মি, শিবম প্লিজ, তুমি ওর খাবারটা দিয়েছি, খেয়ে নাও। Okay. যা, আমি একটু লাইক করি। Sorry. থ্যাংক ইউ। Okay. 12:30. সরি। তো বেসিক্যালি ওর অনলাইন ক্লাস হচ্ছিল, হঠাৎ করে চলে এলো, নিচেই ক্লাস করছিল, তখন লাইভটা ছিল তাই কাটতে পারিনি। তাই না, যাই হোক, তো ঘটনা হচ্ছে যে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। তো শিবম সবসময় বলে ড্যাডি নিউক্লিয়ার হেলথ করে আর কি। তো আমি বলি দেখুন, লুক দিস ইজ মাই প্যাশান, সো দ্যাটস ওয়াই আই কাম। তো পড়াশোনা করে, মোটামুটি পড়াশোনা করছে, কিন্তু মেন্টাল হেলথটাকে আমাকে ওর সাথে খেলতে হয়। আমি বহু খেলি, মাঝে মাঝে পোস্ট করি ভিডিও। তো ছেলে ওর সাথে বহু খেলতে হয়, ওর সঙ্গে ট্যাগ খেলতে হয়, ঘরে বসে ট্যাগ খেলতে হয়।
এবং বাইরে ফুটবল খেলতে হয়। তো ঘটনা হচ্ছে যে এগুলো কিন্তু যারা বাবা, আমি এখন বাবা রাইট, তো যারা বাচ্চা এদের কিন্তু মেন্টাল হেলথটাই প্যান্ডামিকের টাইমে খেয়াল রাখাটা উচিত। তো আমি নিজে করি বলেই কিন্তু বলি। আমি এই ঘরের মধ্যে এই যে এটা আমার ঘর, এইখানটায় ট্যাগ খেলতে হয়, ঠিক আছে, আবার বাইরে গিয়ে আমরা ফুটবল খেলি। তো এর ফলে ওর অনেকটা মানে এই প্যান্ডামিক টাইমটাকে বুঝতে দিইনি যে একটা বিশাল আউটসাইডের সাথে গ্যাপ, অনলাইন ক্লাস হচ্ছে। তো এগুলো আমাদের করতে হয়। তো এগুলোও কিন্তু আমাদের বাবা মায়েদের অনেক সময় ছেলেদের ক্ষেত্রে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হয় যে আমাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটা খুব দরকার। আমরা আমাদের মানসিক স্বাস্থ্যের এন্টারটেনমেন্ট মুভি দেখলাম, এটা করলাম, বন্ধু বান্ধবের সাথে ফোন করলাম, এগুলো করে ফেলতে পারি। কিন্তু বাচ্চা ছেলেদের জগৎটা খুব ছোট, মা আর বাবা আর ফ্যামিলি ছাড়া কিন্তু ওর বাড়ির বাইরে যাচ্ছে না, বা তাদের বন্ধু বান্ধব সেক্ষেত্রে খুব ছোট, তাদের ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়। সেই কারণে আমরা কী করি, যে কিছু বন্ধু বান্ধব আছে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ কল করে, তো ওরা কিন্তু ভিডিও খেলাধুলা করে, কিছুক্ষণ 10-15 মিনিট কথা বলে। তো এরকমভাবে আর কি এদেরকে এনগেজ করতে হয়। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, অনেকক্ষণ হয়ে গেল, আর 5 মিনিট নেব। আপনারা আছেন বলে বলছি যে আমাদের যে এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামটা আমরা করছি, বহু মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে আসছে। সো দ্যাটস দ্য গ্রেট থিং। আমি যে পলিসিটা নিয়েছি, যে এম্পাওয়ারমেন্ট, আমাদের যে পলিসি আমরা করছি, যে একটা তৈরি করব, এই যে নতুন চিন্তাভাবনাটা নিয়ে এসেছি, সেই চিন্তাভাবনায় কিন্তু বহু মানুষ আস্থা রাখছেন। এবং আমাদের যারা হেলথ হাবের জন্য অনেক এন্টারপ্রেনার জয়েন করছেন, তাদের ট্রেড লাইসেন্স হয়ে গেছে, তারা আমাদের একটা এলে জয়েন করবে। আমাদের ফুড হাবের জন্যও বহু মানুষ জয়েন করতে ইচ্ছুক প্রকাশ করেছে, আমরা প্রতি শনিবার মিট করি তাদের সাথে। তো আপনারা অনেকে যদি কিছু জানতে চান, অবশ্যই পেজের মেসেজ করবেন, এক্সপ্লোর করতে পারেন আমাদের সাথে। আমরা কালেকটিভলি এই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে বহু মানুষের কাছে যাব এবং বহু মানুষকে একটা নতুন কাজের, মানে বলতে চাইছি যে একটা সার্ভিস রিলেটেড কাজের দিশা দেখাবো। আমি কোম্পানি লঞ্চের ফার্স্ট স্টেপটা আমার হয়ে গেছে, সেকেন্ড স্টেপটা হয়তো আর 1 মাস লাগবে, এখান থেকে করতে একটু প্রবলেম হচ্ছে, এই ডকুমেন্ট ওই ডকুমেন্ট, কিন্তু উই আর ভেরি ক্লোজ। অ্যাপ ডেভেলপমেন্টও প্রায় শেষের দিকে। তো মোটামুটি জানুয়ারির মধ্যে আমাদের অ্যাপটা, আমাদের ওটাকে বলে বিটা ভার্সান বলে, ট্রায়াল ভার্সানটা আমাদের হাতে আসবে। তারপর আমরা ডক্টর প্ল্যাটফর্ম জিনিসটাকে আমরা বিভিন্ন ডাক্তারের কাছে যাব, মানে পৌঁছাবো, ডাক্তারদের অ্যাড করব, তখন আমাদের এই সিস্টেমে কিন্তু ডক্টরস কনসাল্টিং অ্যাভেলেবল হবে। এছাড়াও আমরা কিন্তু একটা ফুড হাব করছি, আপনাদের বলে রাখি, বিভিন্ন শহরতলিকে ঘিরে, কলকাতা বেস বা বিভিন্ন শহর বেস, কলকাতা সন্নিকটের শহর বেস, আমরা মায়েদেরকে প্রাধান্য দিচ্ছি, মেয়েদেরকে প্রাধান্য দিচ্ছি, যেটা কিচেন 500 কিচেন আমার ফার্স্ট টার্গেট। এবং এই অ্যাপের থ্রু দিয়ে, ফুড হাবের থ্রু দিয়ে, হেলদি ফুড, পেশেন্ট স্পেসিফিক ফুড, আবার নর্মাল ফ্যামিলি ফুড, হেলদি ব্যালেন্স ডায়েট, মানে আমাদের পুরো অ্যাপের মাধ্যমে যেমন জোম্যাটো দেখেন বা অন্যান্য কিছু দেখেন, তাদের ফুড বিভিন্ন হোটেল থেকে আসে। তো আমাদের কিন্তু এই হোম বেস সার্ভিস চালু করার ইচ্ছা আছে, এবং সেই হোম কিচেন, পুরো মনিটরিং সিস্টেমে কিচেন হবে। এবং আমাদের যে ফুডগুলো হবে সেগুলো আমি দুজন ডায়েটিশিয়ানকে রিক্রুট করেছি রাইট নাও, তারা তৈরি করছেন বিভিন্ন ধরনের ফুড ভ্যালু, বিভিন্ন ধরনের তার মেজার, ধরুন প্রোটিন কতটা, শর্করা কতটা, ফ্যাট কতটা, কতটা ভিটামিন বা কী ধরনের ফল। তো এরকম দিয়ে আমাদের মেনু তৈরি হচ্ছে। তো আমরা একটা মেনু মাঝে মাঝে তৈরি করে পোস্ট করব, দেখবেন ইন ফিউচার। তো ঘটনা হচ্ছে যে আমরা কিন্তু শুরু করে দিয়েছি, উই হ্যাভ স্টার্টেড, মানে আমি যখন একটা প্রকল্প বলি, সেই প্রকল্পটার কাজটা আমি স্টার্ট করি। তবে হ্যাঁ, করতে টাইম লাগে, কারণ আমাদের কাছে তো মানে কোটি কোটি টাকা ইনভেস্ট করার মতো ক্ষমতা আমার নিজেরও নেই, বা সেটা নেই। তো আমাদের লিমিটেড যে ক্ষমতা, সেই ক্ষমতা ওয়াইজ আমি কিন্তু এগোচ্ছি, এবং সেটা অন্য রূপে এগোচ্ছি। তাই আপনাদের সমর্থনের মানে বেশি আশা রাখছি, এবং আপনারা পার্টিসিপেট করুন। যারা কাজ করেন না, তারা এক্সপ্লোর করুন অ্যাটলিস্ট, যে যদি ভালো লাগে আপনার কাজটা করতে। এরকম নয় যে আপনাকে করতেই হবে। মানে এটুকুনি আমি বলতে পারি যে আমি যে প্ল্যাটফর্মটা, যে কর্মের প্ল্যাটফর্মটা তৈরি করছি, এটা তো সোশ্যাল অ্যাওয়ারনেসের প্ল্যাটফর্ম তৈরি করেছি। এবার আমি যে কর্মের প্ল্যাটফর্মটা তৈরি করছি, সেখানেও কিন্তু আমি আগামী দিনে যদি আমরা সমবেতভাবে আমার যে এই যে মডেলটা কাজ করে না, তাহলে আমি কম করে অ্যাটলিস্ট 5,000 to 10,000 পিপুলকে এর মধ্যে ইনকর্পোরেট করতে পারবো, ইন্ডিপেন্ডেন্ট হিসেবে কাজ করার জন্য। কারণ এই হেলথ রিলেটেড যত কিছু আছে, আমরা সব কিছু ধাপে ধাপে ইনকর্পোরেট করব, এবং সেগুলো কিন্তু আমাদের এই এক্সিকিউট করবে এই যারা এন্টারপ্রেনিউর হিসেবে জয়েন করবে তারাই। তো
সেই জন্যে এদের প্রত্যেককে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এন্টারপ্রিনার তৈরি করব। টোটাল প্ল্যাটফর্মটা আমাদের অ্যাপ দেবে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দেবে, টোটাল বিজনেস রিলেশন আমাদের সাথ দেবে, কর্পোরেট স্টাইলে হবে। মানে এত ডোমেস্টিক ওয়েতে, এমপ্যাথেটিক ওয়েতে আমি কতদূর করতে পারবো আমি জানি না, তবে আমি খুব হোপফুল, আমি সহজে হাল ছাড়ি না। তো এগোচ্ছি, অনেক মানুষের সাথ পাচ্ছি। আপনারাও ভবিষ্যতে বিচার বিবেচনা করতে পারেন, বা বন্ধু বান্ধব থাকলে বাড়ির, বা কেউ আছে যান থাকলে, কিছু করে না থাকলে আমাদের সাথে কানেক্ট করে দিতে পারেন, জাস্ট ফর এক্সপ্লোরেশন। তারপর আমরা তিনি ভালো লাগলে করবেন, না ভালো লাগলে করবেন না। তো যাই হোক, যারা করতে চেয়েছেন আশা করি তারা সবাই আমাদের ফেসবুক লাইভে আছেন, তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, আমাদের সাথে মিটিং করেন। যারা নতুন করে করতে চান অবশ্যই আবার নাম্বার দেবেন। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, আবার আপনাদের সামনে আসবো। এটুকুনি মনে রাখবেন যে দুটো যে তো মেন ইনফরমেশন আমি দিয়েছি, যে আমাদের কোনো ভয়ের কোনো কারণ নেই, আমাদের সেলফ নিতে হবে। ভালো থাকবেন।